নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে নিজের জন্মের তারিখ, সময় এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মের ছকের ওপরেও। আর এই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে এখানে যে জন্মছকটা অ্যানালিসিস করা হয়, সেটার যেটুকু বর্ণনা করা হয়, বিশ্লেষণ করা হয়, সেটা কেবলমাত্র 10 to 20%ই বলা সম্ভব ছোটো ভিডিওর মধ্যে, এবং পুরোপুরিভাবে আমি একা বলছি, সেখানে বিপরীত থেকে কোনো প্রশ্ন নেই বা তার ব্যাপারে কিছু ডিটেলস আরও কিছু জানার থাকে। আমাদেরও কথা বলতে বলতে জানতে জানতে প্রেডিকশনস করতে হয়, কেন একটা প্রেডিকশনের 1000টা পসিবিলিটিস তৈরি হয়। তো সেইগুলোর মধ্যে কোনটার দিকে বেশি যাওয়ার সম্ভাবনা, সেইটা বোঝার জন্য কথা বলতে হয়, প্রশ্ন করতে হয়, সেগুলো সম্ভব নয়। তো একতরফা এই যে ভাগ্য বিচার, তার মধ্যে 10 to 20%ই বলা সম্ভব। তো যদি কেউ তার ব্যাপারে সিরিয়াস হন এবং আরও ডিটেলসে জানতে চান, কিছু পসিবল রেমেডিস করাতে চান, জেমস্টোন সাজেশনস নিতে চান, মানে প্রপার ভালো করে দেখে বিভিন্ন ডিভিশনাল চার্ট ডিসাইড করার পরে, সেক্ষেত্রে তাকে ডিটেলড অ্যানালিসিসের মাধ্যমেই সেটা করা উচিত। এবং আমার কাছ থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, আমার সঙ্গে ডিটেলস আলোচনা করার জন্যে, পার্সোনাল কনসালটেশনের জন্য তিনি আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ব্যক্তিগত নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল কনসালটেশনের ফিজ হচ্ছে 501 টাকা। তাহলে ভিডিওটি শুরু করছি। জয় মা দুর্গা, জয় বজরংবলী। আজকে যে ছকটা আমরা দেখব সেটা হচ্ছে প্রসূন মুখার্জি রিকোয়েস্ট করেছেন। এনার জন্ম 1 সেপ্টেম্বর 1993, 1:10 PM, ডেবরা। আচ্ছা, এখানে আমরা ছকটাতে যেটা দেখছি সেটা এটা হচ্ছে প্রথম ঘর যেটা আছে, সেখানে 8 লেখা আছে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর। তো এনার তার মানে সেখানেই পড়েছে লগ্ন, অর্থাৎ এনার লগ্ন হচ্ছে বৃশ্চিক, তো এনার বৃশ্চিক লগ্ন। আর কি রাশি কোথায় না, চন্দ্র যেখানে বসে সেটা হচ্ছে রাশি। চন্দ্র বসেছে এনার 11 নম্বর রাশির ঘরে, অর্থাৎ এনার চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ। তো এই জাতকের বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি। এখন আমরা বিচার করি লগ্নের উপর বেস করে, এটা লগ্ন চার্ট, এবং এটাই সবথেকে বেশি ওয়েট ক্যারি করে। তো লগ্ন চার্টে বৃশ্চিক লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। তো এই জন্মছকে সবথেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে মঙ্গল, এবং বাকি গ্রহগুলোর মঙ্গলের সঙ্গে যেরকম সম্পর্ক, তারা যে যে ঘরের মালিক এবং যে যে ঘরে বসেছে সেই মোতাবেক ফল প্রদান করবে এই জাতককে। তো প্রথম ঘরে যদি আমরা দেখি, প্রথম ঘরে বসে আছে লগ্নের সঙ্গে রাহু। তো লগ্নে রাহু বৃশ্চিক রাশির ঘরে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রাহু এখানে কিন্তু নিচস্থ ধরা হয়। তো রাহু যখন এখানে নিচস্থ হচ্ছে, রাহুকে দুটো ঘরে নিচস্থ ধরা হয়, কেতুকেও দুটো ঘরে নিচস্থ ধরা হয়। রাহুকে বৃশ্চিক এবং ধনু এই দুটো রাশির ঘরে নিচস্থ ধরা হয়। তো এখানেও নিচস্থ ধরছি আমরা। লগ্নে রাহু নিচস্থ, এনার মধ্যে লগ্নে রাহু থাকার জন্য যেটা টেন্ডেন্সি দেবে, একটা সবসময় একটা শর্টকাট খোঁজার টেন্ডেন্সি, বাই হুক আর বাই ক্রুক যেভাবে হোক একটা কাজ হাসিল করার টেন্ডেন্সি, একটা মাথার মধ্যে একটা সবসময় কোনো কিছু শর্টে করার, কোনো কিছু রাতারাতি করার একটা টেন্ডেন্সি এনার মধ্যে ঘুরবে, এবং সেটার জন্য ইনি সবসময় মাথা খাটাবেন, সবসময় চালাকিত্র কোনো কিছু গেইন করার একটা টেন্ডেন্সি, এরকম এটা জাতককে দেয়, জাতকের মধ্যে। আর রাহু নিচস্থ হওয়ার জন্য সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট বহন করবে। সবসময় যেমন ধূর্তামি ভালো না, সব জায়গায় যেমন চালাকি চলে না, সবসময় শর্টকাট খোঁজা ভালো না, শর্টকাট তো কোনো দিক দিয়ে সবসময় ভালো হয় না, কিন্তু সেই টেন্ডেন্সিটা জাতকের মধ্যে থাকার জন্য সেটা একটা নেগেটিভ এফেক্ট জাতকের মধ্যে করবে। তো এইটা ওভারঅল বলা যায় যে ফার্স্ট হাউস নেগেটিভ। এবং এনার জাতকে আমি একটা জিনিস দেখলাম, দশাটা আমি একটু চোখ বলেছিলাম, দশাটা শুরু হচ্ছে এনার রাহুর দশায় জন্ম। তো রাহুর দশায় জন্ম হলে যেটা দেখা যায় যে এই জাতকের জন্মের সময় পারিবারিক আর্থিক অবস্থা ভালো ছিল না, পরবর্তীকালে হয়তো আস্তে আস্তে ডেভেলপ করেছে, ভালো হয়েছে, কিন্তু জন্মের সময় এই জাতকের পারিবারিক আর্থিক অবস্থা খারাপ থাকার সম্ভাবনা বেশি। তারপর আসছি দ্বিতীয় ভাবে ইউরেনাস নেপচুন। তো ইউরেনাস নেপচুন প্লুটো এদেরকে আমরা গুরুত্ব দিই না। তো দ্বিতীয় ভাব হচ্ছে ধন কুটুম বাণীর ঘর, তো এটা রিলেটেড কিছু বলার নেই। তৃতীয় ভাবে যাই, তৃতীয় ভাব হচ্ছে ছোটো ভাই বোনের ঘর, বাধা বিঘ্নের ঘর, পরাক্রমের ঘর, সেই ঘরটিও ফাঁকা। বিপরীত থেকে দৃষ্টি আছে শুক্রের, শুক্র এখানে মারক, তো তার একটা যে দৃষ্টিটা বাধা বিঘ্নের ঘরে পড়বে, পরাক্রমের ঘরে পড়বে,
সেখানে কিছু বাধাবিঘ্ন, ছোটো যাত্রা বাড়িয়ে দেবে, শুক্র যাত্রারও কারক, তো ছোটো যাত্রা বাড়িয়ে দেবে, এই একটা সমস্যা এনার করে দিচ্ছে। তো তৃতীয় হাউস রিলেটেড মোর অরলেস অ্যাভারেজের থেকে একটু নেগেটিভ হতে পারে ফলটা, কেন মারক গ্রহে দৃষ্টি আছে। তারপর আসছে আমরা চতুর্থভাবে। চতুর্থ ভাব হচ্ছে ভূমিমাতা বাহনের ঘর, সেইখানে শনি আছে স্বরাশিতে, চন্দ্র হচ্ছে ভাগ্যবতী হয়ে, অর্থাৎ যেখানে কর্কট রাশি, এখানে 4 লেখা আছে, সেই ভাগ্যবতী, এটা নবম ভাব ভাগ্যভাব, সেখানকার অধিপতি হয়ে বসেছে চতুর্থভাবে, এটা অত্যন্ত শুভ। তো এখানে একটা জিনিস কি না, শনি চন্দ্র একসাথে থাকলে তার কিছু নেগেটিভ এফেক্ট লাইফে আসে। তো কিন্তু শনি হচ্ছে এখানে সামগ্রহ, মানে না খুব ভালো না খুব খারাপ এই জন্মছকে, কেন মঙ্গলের সঙ্গে শত্রু হলেও দুটো, একটা ঘর তো অত্যন্ত শুভ, চতুর্থ ভাব অত্যন্ত শুভ ভাব ধরা হয়, আর তৃতীয় ভাবের মালিক, তো সেই জন্য এখানে শনিকে একটা সামগ্রহ হিসাবে ট্রিট করা হয়, এবং চন্দ্র হচ্ছে অত্যন্ত যোগকারক গ্রহ এখানে। তো দুজনে মিলে যেটা হবে, দুজনে একসাথে থাকার জুতির জন্য একটা নেগেটিভ এফেক্ট হবে, কিন্তু দুজনের ডিগ্রি ওয়াইজ গ্যাপ আছে, যথেষ্টই গ্যাপ আছে, সেই জন্য ওভারঅল যেটা 17 আর ওদিকে 2, তো অনেকটা গ্যাপ থাকার জন্য সেই নেগেটিভ এফেক্টটা অনেকটা কম আসবে। ওভারঅল চতুর্থ ভাব ভালো। সমস্যা কোথায় না, শনি বকরি শনি চতুর্থভাবে স্বরাশিতে হলেও, শনি তো এখানে তৃতীয়পতিও হতে, তো তৃতীয়পতি হওয়ার জন্যে উনি কী করবেন না, বাধাবিঘ্নের কারক হয়ে চতুর্থভাবে ভূমিমাতা বাহনের ঘরে বসার জন্যে, কোনো জমি কেনার জন্যে বা কোনো বাড়ি করার সময় প্রচুর বাধা ফেস করতে হবে, তেনাকে স্ট্রাগল করতে হবে। যদি নিজে কিছু করতে চান সেক্ষেত্রে অনেক ডিলে হবে, শনি ডিলেরও কারক, তো নিজের বাড়ি নিতে যাওয়ার জন্য বা নিজের জায়গা কেনার জন্য অনেক দিন হয়তো দেরি হবে, যেটা হয়ে যাওয়ার কথা অনেক আগেই, সব কিছু রেডি, কিন্তু তবুও বাধা পড়তে থাকবে, দেরি হতে থাকবে, ডিলে হতে থাকবে। আর শনি চন্দ্র একসাথে থাকার জন্য, চন্দ্র তো মায়ের কারক, তার সঙ্গে শনি একই রাশিতে থাকার জন্য মায়ের ওপর কিছু নেগেটিভ ইমপ্যাক্ট আসতে পারে। হয়ে গেল চতুর্থ ভাব। কিন্তু ওভারঅল নির্জীব বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভালো, শনি ডিলে করলেও শনি দেবে, কেন শনি নিজে চতুর্থ ভাবেরও কারক, ডিলে হয়তো হবে প্রপার্টি নিতে, কিন্তু প্রপার্টি হবে। আর ভাগ্যপতি যখন চতুর্থভাবে বসেছে, ভাগ্যে প্রপার্টি আছে, এটাই বোঝা যাচ্ছে। ওভারঅল চতুর্থ ভাব ভালো, ছোটোখাটো কিছু নেগেটিভের সঙ্গে। তারপর আসছি পঞ্চম ভাবে। পঞ্চম ভাব ফাঁকা, সেখানে দৃষ্টি আছে কার, মঙ্গল এবং বৃহস্পতির বিপরীত থেকে দৃষ্টি আছে। তো এইখানে মঙ্গল বৃহস্পতি অত্যন্ত যোগকারক, তারা যখন পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে পুত্র সন্তানের যোগ তৈরি করছে। আর পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ঘর, সন্তানের ঘর, বিদ্যার্জনের ঘর। তো প্রেম রিলেটেড বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত ভালো, বৃহস্পতির দশায় হয়তো প্রেম এসছে না লাইফে। তারপরে বিদ্যার্জনের দিক দিয়ে অত্যন্ত শুভ, কেন বৃহস্পতি দেবগুরু, তিনি পঠন পাঠনের সঙ্গে যুক্ত করা হয়, দেখা হয়, তো বিদ্যার্জনের দিক দিয়ে অত্যন্ত ভালো, এবং সন্তান ভাবের জন্য বললো পুত্র সন্তানের যোগ তৈরি করছে। তো ওভারঅল পঞ্চম ভাব অত্যন্ত শুভ, কেন নিজে ফাঁকা হলেও তার বিপরীতের যে দৃষ্টিটা সেটা ভালো করছে। তারপর সেই ষষ্ঠ ভাব ফাঁকা, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর। তো সেইটা রিলেটেড বিশেষ কিছু বলা নেই, যেহেতু ঘরটি ফাঁকা, তবে শনির একটা দৃষ্টি আছে যেটা মোরলেস খারাপ করবে না, সেটা ভালোই করবে, রোগ নাশ করবে। তো ওভারঅল খুব একটা খারাপ নয় ষষ্ঠ ভাব। তারপর আসছি সপ্তমভাবে কেতু, সেই একই লগ্নে যখন রাহু নিচস্থ, তখন সপ্তমে কেতু নিচস্থই হয়ে যায়, কারণ রাহু কেতু একসাথে উচ্চস্থ হলে দুজনেই উচ্চস্থ হয়, নিচস্থ হলে দুজনেই নিচস্থ হয়। তো সপ্তমভাবে কেতু নিচস্থ অত্যন্ত খারাপ একটা ইন্ডিকেশন দিচ্ছে পার্টনারশিপের জন্য, বিবাহের জন্য, ডেইলি ওয়েজেসের জন্য। তো পার্টনারশিপে এনার কোনো কাজ কখনো করা উচিত নয়, হলে সেটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তবে একটা জিনিস শুভ আছে, যেটা হচ্ছে বৃহস্পতির একটা দৃষ্টি যদি ক্যালকুলেট করা হয়, সেক্ষেত্রে বৃহস্পতির নবম দৃষ্টিটা কিন্তু পড়ছে সপ্তমভাবে, যেটা অত্যন্ত শুভ, এবং বৃহস্পতির ওই নবম দৃষ্টিটার জন্যে হতে পারে এনার ম্যারেজ লাইফ টিকে যাবে, আদারওয়াইজ এনার ম্যারেজ লাইফ হ্যাম্পার হতে পারে ভীষণভাবে, বিয়ের সম্পর্ক, বৈবাহিক সম্পর্কে চিড় ধরতে পারে, খারাপ পর্যায়ে যেতে পারে আরও। তো সেই জন্য আমি বলবো এনার বৃহস্পতিকে আরও পাওয়ার দেওয়া দরকার। বৃহস্পতি ডিগ্রি 21 ডিগ্রি মোটামুটি দুর্বলই বলা চলে, তো অবশ্যই এনার একটা পোখরাজ পড়া উচিত নিজের বৈবাহিক জীবনকে ভালো করার জন্য। তো আদারওয়াইজ এখানে নেগেটিভ ইফেক্ট দেবে, কেন কেতু একে ডিট্যাচমেন্টের কারক, তারপর নিচস্থ, সে আরও খারাপ। ঠিক আছে, তারপর আমরা আসছি অষ্টম ভাব ফাঁকা, এবং বিশেষ কোনো গুরুত্বপূর্ণ গ্রহের দৃষ্টিও দেখা যাচ্ছে না সেই অর্থে, তো এটা নিয়ে কিছু বলার নেই। তারপর আসছি নবম ভাবে
শুক্র এখানে মারক গ্রহ, সে নবমভাবে বসেছে। নবম ভাব হচ্ছে, আর হ্যাঁ তার আগে বলে রাখি, অষ্টম ভাবটা হচ্ছে অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর আর অকাল্টের ঘর, সিক্রেসিরও ঘর, ডিপ সিক্রেট। তারপর আছে নবম ভাব। নবম ভাব পিতার ভাব, ভাগ্যভাব, ধর্মের ভাব। তো সেখানে শুক্র বসার জন্যে, শুক্র এখানে মারক, সেই জন্যে বাবার সঙ্গে সম্পর্ক বিশেষ করে খারাপ করবে এখানে শুক্রাচার্য। আদারওয়াইজ ভাগ্যের দিক দিয়েও একটু খারাপ করছে, নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। ধর্মের দিক দিয়ে যেহেতু শুক্রাচার্য অ্যাকচুয়ালি কিন্তু আচার্য এবং ধার্মিক গ্রহ, সেই জন্য ধর্মের দিক থেকে খুব নেগেটিভ ইম্প্যাক্ট করবে না, যে ঈশ্বর বিশ্বাস উঠে যাবে, ধর্মবিশ্বাস থাকবে না, এরকম হয়তো হবে না। কিন্তু পিতার সঙ্গে সম্পর্ক খারাপ করছে, ওই দিকটা থাকবে। আর যেটা হচ্ছে, যেটা বললাম, ভাগ্যভাবের দিক দিয়ে ওভারঅল খারাপ শুক্র এখানে বসে। তারপর আসছি দশমভাবে। দশম ভাব যেখানে 5 লেখা আছে, তো এখানে বসে আছে সূর্য এবং বুধ। বুধও এই লগ্নের ক্ষেত্রে অত্যন্ত মারক। এখন ভালো কি হয়েছে না, বুধ হয়ে গেছে কম্বাস্ট, সূর্যের সঙ্গে বসার জন্য বুধ কম্বাস্ট, ফলে বুধ তার নেগেটিভ ইম্প্যাক্টটা ফেলতে পারবে না। আর সূর্য এখানে পঞ্চম রাশিতে, স্বরাশিতে দশম ভাবে বসার ফলে, দশম ভাব হচ্ছে কর্মভাব, কর্মস্থান, সেখানে সূর্য বসা এখানে একটা খুব ভালো ইন্ডিকেশান দিচ্ছে যে ইনি খুব সম্ভব একটা সরকারি ফিল্ডে চাকরিরত, অর্থাৎ ইনি সরকারি কর্মচারী হওয়ার সম্ভাবনা এনার প্রবল। তবে হ্যাঁ, শনির একটা দৃষ্টি আছে সূর্যের উপরে, সেটার একটা এফেক্ট আসবে, এবং সূর্যের যে দৃষ্টিটা আবার শনির ওপর পড়ছে তার একটা এফেক্ট আসবে, সেটা আবার ভূমি মাতা ভাবনার উপর পড়বে। সেইখানে আমি যেটা দেখছি, মায়ের হেলথ হোক বা মায়ের সঙ্গে সম্পর্ক হোক, এই দিক থেকে একটা কিছু নেগেটিভ একটা এফেক্ট আসতে পারে, সেটা আরও ডিভিশনাল চার্টগুলো দেখা দরকার তার জন্য। আর কর্মভাবে শনির যে দৃষ্টিটা, সেটা হয়তো অতটা শুভ হবে না, কিন্তু ওভারঅল খারাপও নয়, কিন্তু সরকারি চাকরির সম্ভাবনাই এনার আমি বলবো যে বেশি দেখতে পাচ্ছি। দশম ভাব ওভারঅল তাহলে পজিটিভ বলা চলে। আর মারক গ্রহ যে বুধ, সে কম্বাস্ট হয়ে গেছে, মানে সে তার মার্কেশটা হারিয়ে ফেলেছে, সে তার খারাপ করার এবিলিটিটা হারিয়ে ফেলেছে, ফলে সেটা ভালো, শুভ। তারপরে আসছি দশম ভাবের পর একাদশ ভাবে, যেখানে 6 লেখা আছে। একাদশ ভাবে মঙ্গল এবং বৃহস্পতি, এইটা অত্যন্ত ভালো। কেন বলবো না, বৃহস্পতি হচ্ছে নবম রাশি, এখানে ধনু রাশি, সেটা কিনা এখানে দ্বিতীয় ভাব। তো দ্বিতীয় ভাবের অধিপতি একাদশভাবে আসা ধনভাবের জন্য খুব ভালো, ধন আমদানির জন্য অত্যন্ত ভালো, টাকা পয়সার জন্য অত্যন্ত ভালো। আর কি, লগ্নপতি গিয়েও একাদশভাবে বসা সেই একই জিনিস ডিনোট করছে, লাভ, ইচ্ছাপূর্তির, ধন লাভ, এসব ভালো হবে। কেন, একাদশ ভাব হচ্ছে লাভের ঘর, ইচ্ছাপূর্তির ঘর, বড় ভাই বোনের ঘর, ছোটোখাটো রোগ ভোগের ঘর। তো সেইখানে লগ্নপতি চলে যাওয়া, ছোটোখাটো রোগ হয়তো থাকতে পারে শরীরে, কিন্তু লাভের দিক দিয়ে কখনো কমতি আসবে না, লাভ হবে, ইচ্ছাপূর্তি হবে, গেইন হবে, আনসার্টেন গেইনস হবে, ঠিক আছে। তো সেই দিক দিয়ে বলতে গেলে অত্যন্ত শুভ, ধনভাব অত্যন্ত শুভ। আর যদি এবার বোঝাই আমি, তারপর শেষ ভাব, দ্বাদশ ভাব, সেখানে বসে আছে প্লুটো। প্লুটোর কোনো গুরুত্ব নেই, যেমন আগেই বলেছি, ইউরেনাস নেপচুন প্লুটোর গুরুত্ব নেই আমরা বৈদিক জ্যোতিষে। তো দ্বাদশ ভাব ফাঁকাই ধরছি। দ্বাদশ ভাব হচ্ছে মুখ্যের ঘর, মৃত্যুর ঘর, নির্বাসনের ঘর, জেল যাত্রার ঘর, দূরে সেটেলমেন্টের ঘর ইত্যাদি। তো ওভারঅল তাহলে দ্বাদশ ভাবটাও বিশেষ কিছু বলার নেই, কেন কোনো গ্রহের কোনো ডিরেক্ট দৃষ্টি নেই বা গ্রহ বসে নেই। তো এইখানেই তাহলে আমাদের ওভারঅল অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।